2024 আয়োজনের এই পর্বে আমরা চলে যাচ্ছি লেখক আড্ডায়। আজকে আমাদের সঙ্গে সোনাতলার স্থানীয় লেখক, আমাদের সোনাতলার দুর্কৃতি সন্তান, তাদের নিয়ে আমরা আড্ডায় মিলিত হব। আমি প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের অতি শ্রদ্ধেয়জন লেখক ইকবাল কবির লেমন ভাইকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আমি দেখে নিচ্ছি আমাদের স্থানীয় আরেকজন লেখক, গুণী লেখক, দিশারি পরিবারের যিনি স্বত্বাধিকারী এবং মেলা আয়োজনে যার একটি অনবদ্য ভূমিকা আছে, এম এ রহমান সাগর ভাইকেও মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আমাদের দুজন গুণী লেখককে আমরা আমাদের এই মঞ্চে পেয়ে ধন্য। আমরা মূলত লেখক আড্ডায় স্থানীয় লেখক যাদের প্রকাশিত বই, বিভিন্ন বই প্রকাশিত হয়েছে, আমরা তাদের মুখ থেকেই তাদের বইয়ের উপজীব্য যে বিষয়গুলো আছে সেগুলো শোনার চেষ্টা করছি, পাঠকদের কাছে জানানোর চেষ্টা করছি। আমি প্রথমেই শুরুতে লেখক ইকবাল কবির লেমন ভাইয়ের কাছে চলে যেতে চাই। লেমন ভাইয়ের আমার হাতে 3টি বই আছে। একটি হচ্ছে দুর্ভাবনার দিনগুলি, একটি হচ্ছে সম্পাদিত বই নিরলে বিরল পারুল, আরেকটি হচ্ছে সোনাতলার ইতিহাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সোনাতলার জন্য 3টি বই। আমি লেমন ভাইকে শুরুতে যে বিষয় সম্পর্কে বলতে আহ্বান জানাচ্ছি, এই যে দুর্ভাবনার দিনগুলি, এই বইটি আসলে কিসের উপরে লেখা এবং কেন এই বইটি আসলে দুর্ভাবনার দিনগুলি নামকরণ করা হলো? ভাই যদি পাঠকদের উদ্দেশ্যে বিষয়টি একটু তুলে ধরেন। ধন্যবাদ এম এম মেহেরুরকে। শুভেচ্ছা অমর একুশে বইমেলার সকল দর্শনার্থী। আসলে দুর্ভাবনার দিনগুলি নামে যে বইটি আমার প্রকাশিত হয়েছে, এটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে যে একটি মহামারী হয়েছে, কোভিড-19, সেই মহামারীকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় উপজীব্য হিসেবে উঠে এসেছে এই বইটিতে। এই বইয়ের লেখাগুলো বিভিন্ন জাতীয় এবং স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেই লেখাগুলোকে আমি একত্রিত করে এই দুর্ভাবনার দিনগুলির নামে বইটি প্রকাশ করেছি। আমরা ধরে নিই, মানে আপনার মুখ থেকে জানলাম যে আমাদের যে করোনার মহামারী, সেই সময়কার যে বিষয়বস্তুগুলো ছিল তার উপরে মূলত একটি নিবন্ধ হচ্ছে দুর্ভাবনার দিনগুলি। আমরা আরেকটি বিষয় একটু দেখি, ভাইয়ের মুখ থেকে শুনতে চাই, সেটি হচ্ছে নিরলে বিরল পারুল। আমাদের এই যে বই, ভাইয়ের কাছ থেকে একটু এই বই সম্পর্কে জানতে চাই যে বইটি আসলে কি উদ্দেশ্যে বা কেন এই বইটি লেখা হলো। ভাই, নিরলে বিরল পারুল, এই বইটি সম্পর্কে যদি একটু পাঠকদের উদ্দেশ্যে বলেন। আমাদের সরকারি নাজির আক্তার কলেজে একটি বিশেষ ধরনের গাছ রয়েছে, যে গাছটির নাম হলো পারুল গাছ। পারুল গাছটি শুধু সোনাতলায় নয়, শুধু বাংলাদেশে নয়, আমাদের এই উপমহাদেশে একটি বিরল গাছ। এই বিরল গাছটি নিয়ে বিভিন্ন লেখক এবং যারা বৃক্ষ প্রেমিক, যারা বৃক্ষ বিশারদ, তাদের লেখা বিভিন্ন লেখাগুলোকে একত্রিত করে আমি এই বইটি সম্পাদনা করেছি। বইটির নাম হলো নিরলে বিরল পারুল। মানে আমাদের এই যে আমাদের উপমহাদেশের যে একটি বিরল প্রজাতির পারুল আছে আমাদের সরকারি নাজির আক্তার কলেজে, সেই পারুলের উপরে, সেই গাছকে কেন্দ্র করে সবার আসলে কি বলবো, এটা তাদের যে স্মৃতিচারণ, এই বিষয়গুলো, তাদের অভিজ্ঞতা, পারুল নিয়ে তাদের যে ভাবনাগুলো, বিষয়গুলো আছে, এগুলোই মূলত বইয়ের সন্নিবেশিত হয়েছে। এটি তো মূল কথা। আরেকটি বই দেখছি হচ্ছে সোনাতলার ইতিহাস। এই বইটি আসলে লেখার পেছনে আপনারা মানে কেন এই সোনাতলার ইতিহাসকে আপনি বেছে নিলেন আপনার লেখার উপজীব্য হিসেবে? আমি যখন আজিজুল হক কলেজের ছাত্র ছিলাম, যখন আমি অনার্স 2য় বর্ষের ছাত্র, সেই সময় আজিজুল হক কলেজের যে
পাঠাগারটি রয়েছে, আমি সেখানে নিয়মিত যেতাম। সেখানে আমি প্রসঙ্গ আজিজুল হক কলেজ নামে একটি বই দেখি, যে বইটির লেখক হলো আতাউর রহমান মিটন, যিনি বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ। আমি ওই বইটি দেখে তখন আমার মধ্যে একটি ইচ্ছা জাগে যে আসলে আজিজুল হক কলেজের ইতিহাস তো জানতে পারলাম, তাহলে আমার এলাকার কী ইতিহাস, আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকার ইতিহাসটা কি। তখন আমি সেই আগ্রহ থেকে আমি মূলত এই ইতিহাস জানার জন্য কাজ করি। প্রথমে আমি এই এলাকার প্রবীণ ব্যক্তি যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলি, এবং আস্তে আস্তে আরও বিভিন্ন সূত্র ধরে আমি এগিয়ে যাই, এবং এক সময় চেষ্টা করে প্রথমে যে আমি সনাতনের ইতিহাস প্রথম যেটি বের করেছিলাম সেটি খুব ছোট আকারে ছিল। পরবর্তীতে এটির আরও 2টি সংস্করণ বের হয়েছে। মানে এটা আমার হাতে যেটা আছে এটা কততম সংস্করণ আসলে? এটা তৃতীয়। আচ্ছা, এটা তৃতীয়। এখানে হচ্ছে আমরা এই বইটা পাঠ করলে পাঠকরা মোটামুটি আমরা ধারণা করতে পারি যে সোনাতলা সম্পর্কে তাদের একটা ধারণা হবে। সোনাতলা সম্পর্কে মোটামুটি তারা জানতে পারবে যে এলাকার মানে কোন কোন বিষয়গুলো এই বইয়ে আছে। এখানে আছে ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আমাদের সংস্কৃতির বিষয়গুলো রয়েছে। এক প্রাত্যহিক এক জীবনে মানুষের যে জিনিসগুলো জানা খুব দরকার, ইতিহাসের যে নিরিখে যেগুলো জানা দরকার, মোটামুটি সেই বিষয়গুলো এখানে আছে। আচ্ছা, মানে পাঠকরা অন্তত এই বই পড়লে আমাদের সোনাতলার সম্পর্কে তাদের একটা ধারণা পাবে, তারা সোনাতলা সম্পর্কে তারা মোটামুটি জানতে পারবে। আমি এবার আমাদের আরেকজন লেখক আমাদের এম রহমান সাগর ভাইয়ের কাছে যাচ্ছি। সাগর ভাইয়ের আমি দেখছি এখানে দুর্ভূমি একটা বই। প্রথমে দুর্ভূমি নিয়ে কথা বলি। সাগর ভাই, এই যে দুর্ভূমি, এই নামটার আসলে অর্থটা কি? আপনি দুর্ভূমি বলতে আসলে কি বুঝিয়েছেন? দুর্ভূমি একটা নতুন শব্দ মনে হতে পারে। আমরা তো শস্য ক্ষেত দেখি, মাঠ দেখি, কৃষকেরা যে মাঠে কাজ করেন এই শস্য ক্ষেতগুলো দেখে আমরা বিমোহিত হই, এবং আমরা এই শস্য ক্ষেতের খাবারটা খেয়ে থাকি। কিন্তু দিন শেষে এটা আমাদের খুব কাছের একটা মাঠ, আমাদের চারপাশে এই মাঠগুলো আছে, আমরা এই কৃষকদের মাঠ দেখে থাকি, কিন্তু আমরা জানি না তাদের জীবন, তাদের শস্য ক্ষেত, তাদের বাস্তবতাটা কি। এটা খুব কাছের একটা ভূমি হইলেও আমাদের কাছে কিন্তু এই পরিচিত ভূমিগুলো, এই মাঠগুলো, এই শস্য ক্ষেতগুলো, কৃষকের এই শস্য ক্ষেতটা আমরা যতটা আপাত দৃষ্টিতে মনে করি পরিচিত, আমাদের কাছে কিন্তু সেই অর্থে পরিচিত নয়, কারণ আমরা এই মানুষগুলোর জীবন, এই মানুষগুলোর কর্ম, তাদের বাস্তবতা আমরা কখনো জানি না। তাই আমি তাদের এই জীবন বোধটা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করে সেখান থেকে যে কবিতা লিখেছি আর কি, তার নাম মানে সেই কবিতার শিরোনামটা দিয়েছি দুর্ভূমি। অর্থাৎ আমাদের কাছের ভূমি হইলেও আমার কাছে মনে হয় আমরা জানি না বলে আমাদের কাছে এটা একটা দুর্ভূমি। জি, আমি এই যে দুর্ভূমি, আমি বইয়ের পাতাটা উল্টানোর সঙ্গে সঙ্গে দুর্ভূমি কবিতাটার এটি আমার হাতে চলে আসছে। আমি একটু পাঠ করি। দিগন্ত জোড়া মাঠ, ধুধুই দূরদূরে ধুধু প্রান্তর হয়ে ভেসে যাচ্ছে, চাপা একটা আওয়াজ মাঠ জুড়ে, পাখির কিচির মিচির, গরুর হাম্বা, রাখালের বাসি, কৃষকের ধোয়া গানের মিছিল। তারপরও চারিদিকে কেমন যেন শূন্যতা ছড়িয়ে ছিটিয়ে, অথচ এই শূন্যতা থেকে চিরঞ্জীব বিপ্লবের সৃষ্টি এই মাঠেরই মেঠো কারিগরদের হাতে। আদ্যপান্ত চিনি চাষা বলে যাদের, সেই কারিগরদের জমি কর্ষণে যে নোংরা কাদা জলের সৃষ্টি, তাতেই গড়াগড়ি আর মাখামাখিতে সবুজের লন তৈরি হয়। তাতেই আসে সোনালী বুনট, সে বুনটের বুক চিরিয়ে চিরিয়ে যে বিপ্লব খেলে যায়, সে বিপ্লব খাদ্য নিরাপত্তার, সে বিপ্লব তো চিরঞ্জীব বিপ্লবের। আমরা দুর্ভূমি একটি বিষয় দেখলাম। এবার আমি ভাইয়ের আরেকটি বই দেখছি, না মানুষ। এই যে না মানুষ, এটিও মূলত কবিতার বই, ভাই এই বই সম্পর্কে যদি একটু আপনি কথা বলেন। আচ্ছা, আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি, কিন্তু আমরা কতখানি মানুষ এই অর্থে ঠিক বলবো না। আমার কাছে যেটা মনে হচ্ছে কবিতার এই বইয়েও একটা কবিতা আছে, নাম হলো না মানুষ শিরোনামে, এবং কবিতাটার আমার মানে যে উপলব্ধি থেকে লেখা কবিতাটা, সেটা হলো যে আমার কাছে মনে হয়েছে যে আমরা সভ্য হয়ে, শিক্ষিত হয়ে, সভ্যতার মাধ্যমে নিজেদেরকে মানুষ হিসেবে হয়তো গড়ে তুলতে পারছি, কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করছি না সভ্যতায় আমাদেরকে আরো মানুষের জায়গাটা
তৈরি করে দিচ্ছে। তো সভ্যতার আবরণে আমরা আবেশ থেকে দিন দিন নানান জাত শ্রেণী বৈষম্যে নামানুষ হয়ে যাচ্ছি, সেটা এই কবিতায় তুলে ধরলাম এবং সেই কবিতা শিরোনামের সূত্রে এটা সূত্রেই আসলে এটা মানুষ এই নামকরণটি করা হয়েছে। এখানেই তোরা ভোট করে নিবি একটা কালকে ভোট করে কালকে ভোট করে নিবি ইউসুফ ভাই আর কালকে তো আমি শুনে যে চার্জ কালকে আর কোনো লাইভই হবে তাহলে আর কি করা যাবে, নিরীহ মানুষ। কালকে আরো কোনো লাইভই আমি এই না মানুষ কবিতাটি করছি পাঠকদের উদ্দেশ্যে। মানুষের বৃত্তি ভেঙেছে সেদিন যেদিন মেলেছে সভ্যতার চোখ, বৃত্তি থেকে কলি, কলি থেকে ফুল যে ফুটতে চেয়েছিল মানুষ, যার ফল জন্ম পরস্পরা, কত বংশ আর জাত বিজাতের সৃষ্টি, অথচ সে পথে আমরা মানুষেরা জন্ম জন্মান্তর আবদ্ধ বৃত্তে জড়াচ্ছি কেবল নানান জাত শ্রেণী বৈষম্যে মানুষ হয়েও না মানুষ। উপলব্ধি সভ্যতা নামক আবরণটি মানুষে মানুষে গড়ে দিয়েছে সকল পার্থক্য, বিভেদ, বিভাজন। আচ্ছা, আমি এর ফাঁকে একটু আবৃত্তি, এই কবিতার একটি আবৃত্তি রবিশঙ্কর মৈত্রের, এটাও একটু শুনে দিচ্ছি পাঠকদের উদ্দেশ্যে। ধূত প্রান্তর হয়ে ভেসে যাচ্ছে চাপা একটা আওয়াজ মাঠ জুড়ে, পাখির কিচির মিচির, গরুর হাম্বা, রাখালের বাঁশি, কৃষকের ধোয়া গানের মিশেল। তারপরও চারিদিকে কেমন যেন শূন্যতা ছড়িয়ে ছিটিয়ে, অথচ এই শূন্যতা থেকেই চিরঞ্জীব বিপ্লবের সৃষ্টি এই মাঠেরই মেঠো কারিগরদের হাতে। আদিবান্ত চিনি চাষা বলে যাদের, সেই কারিগরদের জমি কর্ষণে যে নোংরা কাদা জলের সৃষ্টি, তাতেই গড়াগড়ি আর মাখামাখিতে সবুজের লন তৈরি হয়। তাতেই আসে সোনালী বুনট, সে বুনটের বুক চিরিয়ে যে বিপ্লব খেলে যায়, সে বিপ্লব খাদ্য নিরাপত্তার, সে বিপ্লব তো চিরঞ্জীব বিপ্লবী। দূর ভূমি থেকে ভেসে আসা বাতাসে কান পাতলেই শোনা যায় সে বিপ্লব সংগঠিতের নানা কথা। কঠোর বাইজা বাইজা, হালের বলদ জোড়া সেভাবেই হাঁটে, আর পিছনের জমিন তখন দুফালি হতে থাকে। দুফালি থেকে চোফালি, তারপর ছফালি। কৃষকদের স্বপ্ন সে ফালাফালিতেও ডিগবাজি খায়। ছোটে তারা মহাজন, ঋণ কিংবা দাদনের দ্বারে ব্যবস্থা করতেই হবে যে দুগোছি টাকার, যে টাকায় সার বীজ তেল কিনে শুরু হয় কাদা জলের কাজ। সে নোংরা কাদা জলে দুমুঠো বীজ ছড়িয়ে ভুবন জয়ের হাসি খেলে যায় কৃষকের মুখে মুখে। হুট করে কদিন পরেই সে বীজ থেকে দুটি সবুজ পুরি ফিক করে হেসে ওঠে। মুক্ত বাতাস আর তেজ মাখা রোদে সবুজ পুরি জোড়া পাতা পল্লবে দুলিয়ে ওঠে, দুলিয়ে ওঠে কৃষকের মন। তাই কখনো ঢালে পানি, কখনো দেয় সার, কখনো দেয় দুহাতে নিড়ানি। এইভাবে যত্ন গুণে সবুজ পুরিগুলো হয়ে ওঠে সবুজের লন। বাতাস খেলে যায় সে সবুজের বুক চিরিয়ে, পাখিরা ডানা মেলে ওড়ে, ব্যাঙেরা সবুজের লনে বসে ঘ্যাঙর ঘ্যাং গান ধরে। কোথাও কাকতাড়ুয়া দাঁড়িয়ে যায় মানুষের অবয়বে, তখন চোখ জুড়ে যায় সে সবুজে তাকিয়ে। সে যে কেবল সবুজেরই লন নয়, স্বপ্নেরও বাগিচা বটে। সবুজের সে লন কোনো একদিন আড়মোড়া ভেঙে ছড়াতে থাকে সোনালী আভা। তখন খোলা মাঠ, খোলা জানালা হয়ে ওঠে। সে জানালাতে চোখ রাখলেই দেখা যায় দূর ভূমিতে কৃষকেরা ধান কাটছে, মুঠো মুঠো সোনালী ধান নুয়ে পড়ছে কৃষকের হাতে।
মুখে তাদের বাদ ভাঙা গান। বৈশাখী মাসে কিষানো কাটে ধান, বৈশাখী মাসে কিষানো কাটে ধান, দাঁড়ির যৌবন বাড়ে লাউ কুমড়া লাল, দাঁড়ির যৌবন বাড়ে লাউ কুমড়া লাল, লাউ নয় কুমড়া নয় জাঙ্গিলায় রাখিবে, দাঁড়ি লাউ নয় কুমড়া নয় জাঙ্গিলায় রাখিবে। বৈশাখী মাসে কিষানো কাটে ধান, বৈশাখী মাসে কিষানো কাটে ধান, দাঁড়ির যৌবন বাড়ে লাউ কুমড়া লাল, দাঁড়ি মনে রূপ যৌবন রাখিবে কতদিন কোনখানে, লাউ নয় কুমড়া নয় জাঙ্গিলায় রাখিবে, দাঁড়ি লাউ নয় কুমড়া নয় জাঙ্গিলায় রাখিবে। জমির আইলে পোকার শাড়ি আর আগুনের গন্ধে তা থেকে মিহি মিহি সাদা ধোঁয়া ওড়ে, ধোঁয়ার মতো এঁকে বেঁকে সে ফসলও কৃষানির উঠানে ছড়ে। কৃষানির পায়ের নুপুরের তালে তখন ধানও যেন ওঠে নেচে। এমনি করেই নিশ্চিত হয় খাদ্যের যোগান, যা শহর বন্দর পেরিয়ে দেশ বিদেশের কোটি কোটি মানুষের স্বপ্ন পথ প্রশস্ত করে। আদতে তাই বলতেই হয়, সকল স্বপ্নের বীজ বপিত ওই দূরভূমিতেই। সে দূরভূমির সাথে যাদের নিত্য যোগাযোগ, তোমাদের জানাই স্যালুট হে কৃষক। তোমাদের কর্মই পৃথিবীর স্বপ্নকে প্রভাবিত, নিয়ন্ত্রিত ও সমৃদ্ধ করতে পারে বিষয় রীতি বা প্রতিন্যাস যে কোনো দিক থেকে। তাই বেঁচে থাক দূরভূমিরা, সেখানে ডুবে থাক বাংলার কৃষকেরা, সবুজে সোনালী আর সমৃদ্ধিতে। ধন্যবাদ এম রহমান সাগরের নামানো দূরভূমি থেকে একটি আবৃত্তি শুনলাম আমরা। আমি আরেকটি হচ্ছে আমার হাতে আছে ভাইয়ের সম্পাদিত অনুশীলন, ভাইয়ের মুখ থেকে শুনি এটি আসলে কি এবং এই অনুশীলন তিনি কিভাবে প্রকাশিত করছেন বা এটাতে আসলে কি কি বিষয় আছে, এটা ভাইয়ের মুখ থেকে শুনবো। আমরা যে আবৃত্তিটা শুনলাম, এই আবৃত্তি রবিশঙ্কর মৈত্রী 2013 সালের দিকে আমার এই কবিতাটা আবৃত্তি করছিলেন। উনি এখন ফ্রান্সে থাকেন, একসময় বাংলাদেশে খুব নাম করা আবৃত্তিকার ছিলেন। যাই হোক, আর এইটা হলো অনুশীলন। আমি যদি ভুলি, আমার ভালো কথা বলবেন রফিক ভাই, আমাদের সভাপতি। আমি অনুশীলন এটা খুব উপজেলা লেভেলে একটা সময় করতাম, বাট এটা যদি মানে জাতীয় পর্যায়ের একটা অবয়ব দেওয়ার প্রচেষ্টার কথা বলি, সেখানে রফিক ভাইয়ের একটা বড় অবদান আছেন। অনুশীলন হলো বাচ্চাদের, শিশু কিশোরদের আত্মজাগরণের পত্রিকা হিসাবে আমরা এটা প্রকাশ করি এবং গোটা বাংলাদেশে যত লাইব্রেরি আছে বিনামূল্যে এটা বিতরণ করি, স্কুলে স্কুলে বিতরণ করার চেষ্টা করি। এটা একটা আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করা। মেরুনে তো জানো, আমরা দিশারিপুরের একটা স্লোগান আছে যে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য উন্নয়নের কাজ করে দিশারিপুর, তার একটা পার্ট এটা দেয়ালিকা কাজ করার চেষ্টা করতেছি। এরকম আরও যেমন এই যে বই মেলা, এটাও একটা আমাদের কাছে মনে হয় মেন্টালি ডেভেলপমেন্টের ইস্যু। তো ওইটা আমরা যেটা করার চেষ্টা করি যে এইরকম কিছু প্রকাশনী করা বা কাজ করা, যেমন যেখানে মানসিক স্বাস্থ্যটার বিকাশ হয়। আলটিমেটলি আমরা শারীরিকভাবে যত সুস্থই থাকি, যদি মানসিকভাবে সুস্থ না থাকি, তাহলে এই শারীরিক সুস্থতার কিন্তু কোনো দাম নাই। এই কারণে আমরা বলি যে আমরা যতখানি পারি আমাদের সামর্থ্যের মধ্যেও যে মানসিক স্বাস্থ্য বিকাশে কাজ করার অর্থে এটা প্রকাশ করে থাকি। এখানে বাচ্চাদের কিছু কাজ আছে, অ্যাক্টিভিটিসও আছে, এবং আমি এখানে একটা কাজ করে থাকি মানবিক। আমরা হয়তো বাচ্চাদের অনেক সম্পত্তিতে বাচ্চাদের ইনোভেটিভ কিছু লেখা নিয়েও থাকে, যে সেখানে তাদের সৃজনশীলতা বিকাশের জন্য আমরা এখানে যেটা করছি, হ্যাঁ সেটাও আছে, যে সৃজনশীলতার বিকাশ হবে, পাশাপাশি সেটা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে। অর্থাৎ মানবদেহের পদাবলী নামে একটি বিভাগ আছে, যেখানে বাচ্চারা ছবি আঁকতে পারে, লিখতে পারে, কিন্তু এই লেখা, এই আঁকাটা হতে হবে তার বাস্তব জীবনে ঘটে যাওয়া কোনো ভালো কাজ থেকে।
যেমন সে মাথাতে একটা ভালো চিন্তা করতে পারে, হাত দিয়ে একটা ভালো কাজ করতে পারে, পাতে একটা ভালো কাজ করতে পারে। এই ভালো প্র্যাকটিসটা সে আবার সৃজনশীলভাবে উপস্থাপন করবে লিখে অথবা ছবি এঁকে। অর্থাৎ আমার চিন্তা হলো যে আমরা একই সঙ্গে একটা মানুষকে মানবিকভাবে গড়ে তুলতে যেন পারি। সে শুধু চিন্তা করলো কিন্তু তার বাস্তব জীবনে সে প্রয়োগটা নেই। তো আমরা বলছি যে তুমি লেখো, কিন্তু লেখার আগে ওই ভালো কাজটা নিজে করে সেই প্র্যাকটিসটাও হোক বাস্তব জীবনে। তো এরকম কিছু কাজ নিয়ে চেষ্টা করে যাচ্ছি। আমার মানে এই ব্যাপারে বেশি কথা বলা মানে দৃষ্টিপাত পর্যায়ে পড়বে। আমার দুজন গুরু এখানে বসে আছে, আমার স্যার খোয়াম কাদের, আমার সভাপতি রফিক ভাই। তারা আসলে যদি বলি খুব বড় মাপের একটা অবদান রাখছেন এই অনুশীলনের ক্ষেত্রে, এবং এটার আমার একটা বড় স্বপ্ন যে আমরা অনুশীলনটাকে অনেক জায়গায় ছড়িয়ে দিতে চাই আর কি। বাচ্চাদের অংশগ্রহণ সহ, এখানে বাচ্চাদের অংশগ্রহণ আছে, একালিকি অংশগ্রহণ আছে, বাংলাদেশের সব পর্যায়ের লেখকদের লেখাও আমরা, জাতীয় পর্যায়ের লেখকদের লেখাও আমরা সংগ্রহ করি। এই আর কি, এই চেষ্টা করে যাচ্ছি এটা। আপনার এই চেষ্টা অব্যাহত থাক। আমরা এই অনুশীলনের মাধ্যমে আমাদের নতুন নতুন আরো লেখকের সমৃদ্ধ হোক এই অঞ্চল, এই প্রত্যাশা রাখছি। আপনাদের কাছ থেকেও আমরা বিদায় নিচ্ছি। তার আগে সর্বশেষ মেলা সম্পর্কে এম রহমান সাগর ভাই, যদিও এই মেলা আয়োজনের পেছনে আপনারও একটি বিশাল অংশ আপনার আছে, তারপরও আপনি লেখক হিসেবে এই মেলা আয়োজন সম্পর্কে আপনার ছোট্ট করে যদি একটি সর্বশেষ মন্তব্য পাঠকদের উদ্দেশ্যে আমরা শুনতে চাই। আমরা মানে যেটা চাই সোনাতলার সন্তান হিসাবে, যদি খুব বেশি পাঠক তৈরি না হয়, মানে ছেলেপেলে যদি না পড়ে, তাহলে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। সঙ্গত কারণে তাদেরকে এখানে আনা এবং তাদের হাতে বই তুলে দেওয়া, তাদের মাঝে মানবিকতা ছড়িয়ে দেওয়ার জন্য হলো এই বই মেলাটার সামনে কিন্তু আরও বড় হওয়া দরকার। উপজেলা লেভেলে এটাকে আরও কীভাবে বিকশিত করা যায়, আমরা নিশ্চয়ই মেরুল, আমরা সবাই মিলে এটা চেষ্টা করবো আগামী দিনগুলোতে। এবং গতকাল লিটন ভাইও বলে গেলেন যে আমরা আগামী বছর থেকে সব স্কুলগুলোকেও ম্যান্ডেটরি করা হবে, বাধ্যতামূলকভাবে তারা যেন স্কুল মেলায় আসে, অন্তত ঘোরাঘুরি করে, বইয়ের সাথে যেন একটা কানেক্ট, তাদের মানে যোগাযোগ তৈরি হয় আর কি। তো এরকম বিষয় সহ আরও যত প্রকার প্রচারণার মাধ্যমেই হলেও তো মেলাটাকে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যেটা যেন একটা গর্বের ব্যাপার হয় সোনাতলাবাসীর জন্য, এইটুকু প্রত্যাশা রাখছি। ধন্যবাদ এম রহমান সাগর ভাইকে। আমি এবার লেমন ভাইয়ের কাছে ছোট্ট করে মেলা সম্পর্কে একটু অনুভূতি আপনারা জানতে চাইব। আমাদের সবাইকে বইয়ের সঙ্গে থাকা উচিত। বইয়ের সঙ্গে থাকলে আমাদের জ্ঞান রাজ্য আরও প্রসারিত হবে, আমাদের জ্ঞানের যে ধারাটি আছে সেটি আরও বিকশিত হবে। তার যদি সেই বিকশিত সেই ধারায় যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা একটি সমৃদ্ধ জাতি পাবো, সমৃদ্ধ বাংলাদেশ পাবো। সেই ক্ষেত্রে সোনাতলায় তৃতীয়বারের মতো এই বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে দুবার অনুষ্ঠিত হয়েছে। তো এই বইমেলাটির এই আয়োজনের সঙ্গে যারা যুক্ত, আমি প্রত্যেককেই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আগামী দিনেও এই বইমেলার এই ধারাটি অব্যাহত থাকুক, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইকবাল কবির লেমন ভাই এবং এম রহমান সাগর ভাই। আমরা লেখক আড্ডার একদম শেষ পর্যায়ে আমরা শেষ করব। তার আগে আমাদের দুজন লেখককে আমরা একটু ফুল দিয়ে সম্মানিত করতে চাই। আমি মঞ্চে ডেকে নিচ্ছি প্রথমেই আমাদের আরেকজন গুণী সঙ্গীত শিল্পী, বলবো আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নিপুণ মহন্ত দাদা একটু আসবেন, এবং সেই সঙ্গে আমাদের মেলা আয়োজক কমিটির আমাদের সুজন ভাই একটু আসবেন। দুজনে আমরা ফুল দিয়ে আমাদের দুজন লেখককে আমরা একটু স্বাগত জানাবো। এক এক করে দেন সুজন ভাই, একদম আগে আসে। নিচ্ছে ভাই, ছবি নিচ্ছে, টেনশন নাই। ধন্যবাদ আমাদের ভাইকে। আমরা লেখক আড্ডা এখানেই শেষ করছি। আমরা এরপরে আমরা আমাদের মুখ্য আলোচকের আলোচনা পর্বে চলে যাব। কাটবো
আমরা এরপর আসলে মুখ্য আলোচক যিনি রয়েছেন সেটি লাইভে আসবো। ততক্ষণ একটু লাইভটা যারা সাথে ছিলেন